হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাফেশন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমাকে জানিয়েছেন যে ইতিহাসের বিভিন্ন বিদ্রোহ বা আন্দোলন সম্পর্কে ক্লাস চাই, তাই আজকে ভারতের ইতিহাস বিষয়ের বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে আলোচনা থাকছে। আজকের ক্লাসটি 2025 সালের মাধ্যমিকের পাশাপাশি পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল অর্থাৎ সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু বিভিন্ন বিদ্রোহ, তার সময়সূচি, কোথায় হয়েছিল, কে বা কারা নেতৃত্ব দিয়েছিলেন, কী কারণে এই বিদ্রোহ সংগঠিত হয়, প্রভাব কী ছিল, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলি আজকে জেনে নিব। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ফারুক স্টাডি সেন্টার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ে আলোচনা থাকছে। প্রথম বিদ্রোহ হিসেবে রয়েছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহের সময়সূচি বা সময়কাল 1855 সালে সাঁওতাল বিদ্রোহ শুরু হয় আর 56তে শেষ হয়। কোথায় হয়েছিল বা অঞ্চল কি ছিল? দেখতে পাচ্ছেন যে অঞ্চল ছোটনাগপুর, বাঁকুড়া, মেদিনীপুর এবং বীরভূমে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। সাঁওতাল বিদ্রোহের যে নেতৃত্ব ছিলেন বা প্রধান নেতৃত্ব হিসাবে ছিলেন সিধু ও কানু নামে দুই ভাই। সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতৃত্ব। মাধ্যমিকের পরীক্ষায় বারবার এই প্রশ্নটি এসেছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসেছে। কারণ কি ছিল এই সাঁওতাল বিদ্রোহের পিছনে? কারণ ছিল 1 নম্বর হিসাবে মহাজন ও ব্যবসায়ীদের কারচুপি। কিরকম কারচুপি? ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন কে এন্ড বি। কে মানে কেনারাম, বি মানে বেচারাম। এই কেনারাম বেচারাম পন্থা কি ছিল? যে মহাজন ও ব্যবসায়ীরা বা মালিক শ্রেণী যখন সাধারণ মানুষের কাছে কোনো কিছু কিনতো, তখন 1000 গ্রামে 1 কেজি হয়, সেখানে 1000 গ্রামের যে বাটখারা, সেই বাটখারাতে কিছু লাগিয়ে দিয়ে 1100 গ্রাম করতো। এই 1100 গ্রাম দিয়ে 1 কেজি ভেবে তারা সাধারণ মানুষের কাছে কোনো কিছু কিনতো। কিন্তু যখন সেই 1100 গ্রাম কেনার পর ওনারা বিক্রি করতো, অর্থাৎ মহাজন ও মালিক শ্রেণীরা বিক্রি করতো, তখন ওই 1100 বাটখারা থেকে 200 গ্রাম বের করে নেওয়া হতো বা ছাড়িয়ে নেওয়া হতো। তারপর 900 গ্রাম করে 1 কেজি হিসাবে বিক্রি করা হতো। তো এই যে কারচুপি বা বেইমানি পন্থা এখনো আমরা হাট বাজারে দেখতে পাই। অনেক ব্যবসায়ী ভাই রয়েছেন যারা কোনো কিছু বিক্রির সময় ওজনটাকে কমিয়ে দিয়ে 1 কেজি বলে বিক্রি করে। এই ধরনের পন্থা সাঁওতাল বা আদিবাসী সমাজ মেনে নিতে পারেনি, তাই এই বিদ্রোহ কিন্তু করেছিল। তারপরে প্রভাব হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সাঁওতাল পরগনা গঠন। সাঁওতাল পরগনা গঠনের জন্য এই বিদ্রোহ হয়। তারপর 2 নম্বর মহাজন শোষণ হ্রাস করেছিল, অর্থাৎ মহাজনরা যে অত্যাচার, অন্যায়, অবিচার করতো সাধারণ মানুষের কাছে, সেই অবিচারের যে সীমা সেটা কমানোর জন্য এই বিদ্রোহ সংগঠিত হয়। তারপরে আমরা মুন্ডা বিদ্রোহ সম্পর্কে জানবো। তার আগে ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত সদস্যকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। কেননা কারণ আপনারা প্রচন্ডভাবে ফারুক স্টাডি চ্যানেলকে সাপোর্ট করেছেন। লাইক ও কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারছি। কমেন্ট প্রচুরভাবে, পজিটিভ কমেন্টের মাধ্যমে আপনারা আমার উৎসাহকে বা ফারুক স্টাডি চ্যানেলের উৎসাহকে বাড়িয়ে তুলেছেন। এরকম ভাবেই পাশে থাকবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে যারা নতুন সদস্য থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছি মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ হয় সময়কাল বা সময়সূচি 1899 সাল শুরু হয় এবং 1900 সালে গিয়ে শেষ হয়। সময়কাল দেখতে পেলেন। এবার অঞ্চল বা কোথায় হয়েছিল? ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এই মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। প্রধান নেতৃত্ব কে ছিলেন? বিরসা মুন্ডা প্রধান নেতৃত্ব ছিলেন। বিরসা মুন্ডা প্রধান নেতৃত্ব ছিলেন মুন্ডা বিদ্রোহের। কারণ কি ছিল? কুটকাটি প্রথা এবং ধর্মান্তরিত, অর্থাৎ এক ধর্মের মানুষ অন্য ধর্মেতে গিয়ে তার ধর্মটাকেই পরিবর্তন করে দিতেন। এরকম একটা বিষয়ের জন্য মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। প্রভাব কি ছিল?
কুটকাঠি প্রথা পরিবর্তন হয়েছিল, কুটকাঠি প্রথার যে নিয়মাবলী ছিল সেগুলি কিন্তু পরিবর্তন হয়েছিল। তারপরে ছোটনাগপুর অঞ্চলে প্রজাস্বত্ব আইন চালু হয়। প্রজাস্বত্ব আইন এই মুন্ডা বিদ্রোহের জন্যই চালু হয়েছিল। তারপরে ভারতবর্ষে সব থেকে ভয়ঙ্কর যে বিদ্রোহ, সেই বিদ্রোহটি হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সংগঠিত হয় 1859 সালে এবং শেষ হয় 60 সালে। সেই নিপীড়ন অত্যাচার অর্থাৎ মুন্ডা বিদ্রোহের সময়কাল বা সময়সূচি 1859 এবং 60, মনে রাখবেন। অঞ্চল কোথায় হয়েছিল? বাংলায়, অর্থাৎ ভারতবর্ষের তখন রাজধানী ছিল 1859 থেকে 1911 সাল পর্যন্ত। আমরা জানি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ইংরেজরা আস্তে আস্তে ভারতে ঢুকে 1857 সালে মহাবিদ্রোহ হয় এবং 1946-48 গিয়ে ভারতের এই অন্যায় অবিচারের যে জুলুম, নীল চাষের যে জুলুম, সেটা কিন্তু তখনকার দিন পর্যন্ত চলতে ছিল। তো এই নীল বিদ্রোহ কিভাবে মানুষকে ঠকাতো, নীল চাষে কোনো লাভ হতো না, তবুও মানুষকে বাধ্য করাতো নীল চাষ করতে। তো বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে। প্রধান নেতৃত্ব ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। কারণ ছিল কি? কারণ ছিল যে নীলকর সাহেবদের অত্যাচার, অর্থাৎ যারা নীলকর সাহেব ছিলেন সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার নির্বিচার সবকিছুই চালাতো, অর্থাৎ শোষণ নিপীড়ন যে নীতি, সেই নীতি তারা কার্যকর করতো সাধারণ মানুষের উপর। প্রভাব যদি দেখি আমরা, নীল কমিশন গঠন হয়, এর ফলে ঐক্যতা গড়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আন্দোলন যেটি হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন দেখতে পাচ্ছি, ওয়াহাবি আন্দোলন হয় 1872 খ্রিস্টাব্দে। অঞ্চল ছিল নারকেলবেড়িয়া, নেতৃত্ব ছিলেন তিতুমির বা মীর নিসার আলী। মাধ্যমিকের পরীক্ষায় বারবার এসে থাকে যে তিতুমিরের প্রকৃত বা আসল নাম কি, তাহলে তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী, মনে রাখবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় নামটি কিন্তু এসেছে, পুলিশ বলেন, রেল এবং WBCS পরীক্ষার মতো পরীক্ষায় কিন্তু এই তিতুমিরের প্রকৃত নামটি এসেছে। কারণ ছিল ইসলাম ধর্মে কুসংস্কার ও তার দূরীকরণ। ইসলাম ধর্মে যে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে সেগুলিকে করা বা দূর করাই ছিল ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য। প্রভাব ছিল কি? মুসলিম সমাজ সংস্কার শুরু করা, অর্থাৎ মুসলিম সমাজ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে আলোচনা করাই ছিল ওয়াহাবি আন্দোলনের প্রধান লক্ষ্য। এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। ভালো লাগলে ক্লাসটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।